চাই না। নোয়াখালী বিভাগ না হয় আমরা আলাদা রাষ্ট্র করবো, তারপর কোন নামের কোন নবজেলার সাথে আমরা নোয়াখালী যাবো না। আলাদা রাষ্ট্র ওয়ালাইকুম এভরিওয়ান, আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই এই বিষয়টি নিয়ে। নোয়াখালী বিভাগের যৌক্তিকতা, ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম এবং এর বিচরণ, এই সমগ্র বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। নোয়াখালী জেলাটা হচ্ছে মেঘনা নদীর তীরে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে একটি দক্ষিণবঙ্গের জেলা। এটির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, বিচরণে সমৃদ্ধ। সালে এই জেলাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এটি কেবল একটি জেলা নয়, তিনটি জেলার সমন্বয়ে বৃহত্তর নোয়াখালী জেলা তথা ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী, এই তিনটি জেলার সমন্বয়ে নোয়াখালী বৃহত্তর নোয়াখালী জেলা। এই জেলার নামকরণ করার ইতিহাসে খুব চমকপ্রদ। বিশেষ করে একটি খালের নাম অনুসারে, যে খালটা খনন করা হয়েছিল নোয়াখালীবাসীকে বন্যার হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে, এই খালের নাম অনুসারে করা হয় নোয়াখালী তথা নোয়াখাল, নোয়াখালী। এই নোয়াখালী জেলার পূর্বের নাম কিন্তু বুলুয়া। এই বুলুয়া কিন্তু অতি প্রসিদ্ধ একটি নাম, যেটি কিনা এক সময়ে বুলুয়া বাণিজ্য কেন্দ্র হিসেবে এই নোয়াখালীকে অনেকেই চিনত। এই বাণিজ্য কেন্দ্রটি তৎকালীন সময়ে বিশেষ করে মংলা এবং পায়রার মতো একটি প্রসিদ্ধ ছিল, কিন্তু কালের বিবর্তে একটি নদীগর্ভে হারিয়ে যায়। শতাব্দীর কথা। পাও হিয়েন চীনের একজন পরিব্রাজক, তিনি এই নোয়াখালী অঞ্চলে আসেন। তিনি তার বই পুগুজি, এই পুগুজি বইয়ে লিখেন নোয়াখালীর কথা, এর বাণিজ্য কেন্দ্রের কথা, এর প্রসিদ্ধর কথা। এই নোয়াখালী জেলাটি একটা সময় ইসা খা, মুসা খা, যে 12 ভূঁইয়া, ওই 12 ভূঁইয়ার সময়ে ছিল, এবং তখন এই নোয়াখালী জেলা তথা এই বুলুয়া অঞ্চল শাসন করত লক্ষণ প্রতাপ ভূঁইয়া। তিনি 12 ভূঁইয়াদের মধ্যে একজন। এর পরবর্তী সময়ে এটিকে 1772 সালে তার উইলিয়াম হোস্টিং যখন বাংলার প্রশাসনিক দপ্তরগুলোতে তার অবস্থান জানান দেন, ঠিক তখনই তিনি এই বুলুয়া অঞ্চলের নামকরণ করেন কালিন্দ নামে, এবং এই কালিন্দ নামে খুব প্রসিদ্ধি লাভ করে এটি। ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব হবরে খান, এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাই সাহেব আরসি কুলা খান, আরসি ফ্রিডম অফ চয়েস। তখন চলছিল ব্রিটেনের শাসন আমল। এই ব্রিটেনের শাসন আমলে নোয়াখালীতে ব্রিটিশ সরকার তথা ব্রিটিশ ভাইসরয় চিন্তা করলেন একটি স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট হিসেবে বার্মিজ আর্মির বিরুদ্ধে তিনি এখানে একটি এয়ারবেস তৈরি করবেন। সেই সিদ্ধান্ত অনুসারে একটি এয়ারবেস তৈরি করা হয়, যা কিনা নোয়াখালীর ফেনী অঞ্চলে অবস্থিত। বর্তমানে এটি ধ্বংসপ্রাপ্ত। এটি ছিল সম্পূর্ণ দক্ষিণ এশিয়ায় সর্ববৃহত্তর এয়ারবেস, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ব্রিটিশ
অর্থাৎ ব্রিটেন সরকার এটিকে ব্যবহার করেছিল বার্মিজদের বিরুদ্ধে। এর পরবর্তী সময়ে 1946 সালের কথা আমি একেবারে কিছু যখন ভারত পাকিস্তান বিভক্তি হবে, এই যে তখনকার সময়ের কথা 1946 সাল, এই ভারত পাকিস্তান বিভক্তি হওয়ার পিছে যে জেলাটার মূল অবস্থা আছে সেটি হচ্ছে নোয়াখালী। এই নোয়াখালীতে একটি দাঙ্গা হয় যেটি ভয়াবহ এবং কলঙ্কিত ইতিহাস নামে সবাই চিনে। এটা হচ্ছে নোয়াখালীর দাঙ্গা। এতে মারা যায় হাজার হাজার হিন্দু মুসলিম। এই দাঙ্গাটিকে কেন্দ্র করে কলকাতায় আরেকটি দাঙ্গা হয় এবং এর মাধ্যমে সুনিশ্চিত হয়ে যায় বাংলার বিভক্তি। এবং বাংলার বিভক্তির পরবর্তী সময়ে ভারত পাকিস্তান বিভক্তিটাও সুনিশ্চিত হয়ে যায় এবং এর মাধ্যমে গড়ে ওঠে দুটি রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। এবং এই যে নোয়াখালীর যে দাঙ্গা, এই দাঙ্গাকে তৎকালীন সময়ে ঠান্ডা করার জন্য ভারত থেকে তথা দিল্লি থেকে সরাসরি নোয়াখালীতে চলে আসেন মহাত্মা গান্ধীজি। তিনি গ্রাম থেকে গ্রাম হেঁটে বেড়ান শান্তির বার্তা নিয়ে। The pilgrim of peace arrived in Noakhali to venture in faith. In the midst of the thick palm groves, Gandhi pitched his camp and buried himself in the devastated areas to purge the hearts of the people of hatred. The stink of death still hung over the place. Gandhi set out on his peace plan and talked to the downhearted. His technique of non-violence was on trial. 1946 সালে হিন্দু মুসলিম যে দাঙ্গার বিষয়টি, এটি ছিল ভয়াবহ, সহিংসর তার এক রূপ বা ভয়াল রূপ। শুধুমাত্র নোয়াখালীতে না, এটি কলকাতা এবং পাঞ্জাবে হয়েছিল। নোয়াখালীতেই প্রথম হয়েছিল এবং নোয়াখালী যেখানে শুরু হয়েছিল সেটি হচ্ছে লক্ষ্মীপুরের রামগঞ্জ, যেটি ওইখান থেকে। এর কারণ হিসেবে অনেকগুলো কারণকে দায়ী করা যায়। এর পিছনে একটি কথা উল্লেখযোগ্য যে ঠিক সেই সময়টা এই বিষয়টি হয়েছিল যখন ব্রিটিশ শাসনের অবস্থান নড়বড়ে অবস্থায় পৌঁছেছিল। ভারতবর্ষ জুড়ে যুবকরা উজ্জীবিত হয়েছিল ব্রিটিশ শাসনের অবসানের লক্ষ্যে। ভগবত সিং, মাস্টারদ সূর্য সেন, প্রীতিলতা, ক্ষুদিরাম এর মতো যুবকরা নিজেদের বিলিয়ে দিয়ে ব্রিটিশ শাসনের অবসান ছিল। ঠিক সেই সময়টা 1946 সাল, তার এক বছর পরে ব্রিটিশ শাসনের অবসান হয় 47-এ। 1940 সালের এই সময়টাতে একটি বিষয় খুব লিখিতভাবে এই লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ছড়ায়, সেটি হচ্ছে একজন জমিদার কর্তৃক একজন কৃষকের সন্তানকে বলি দেওয়ার বিষয়টি। এই তথ্যটি ছড়িয়ে পড়ে এবং যার ফলশ্রুতিতে সেখানে কিছু মুসলিম জনগণ গিয়ে ওই জমিদারের সাথে তর্কাতর্কিতে জড়ায় এবং পরবর্তী সময়ে জমিদারের লোকজন সেই মুসলিম ছেলেদেরকে বা যে জনগণদেরকে হত্যা করে। এক পর্যায়ে এটি অগ্নি বা দাবানলে পরিণত হয়। এর পিছনে রাজনীতির এক ভয়াল মার পেছেরও কথা খুব শোনা যায়। এই 1946 পরবর্তী সময়ে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতিতে কার কি লাভ হয়েছে অথবা ক্ষতি হয়েছে সেটা আসলে নিরূপণ করা সম্ভব নয়, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই নোয়াখালীবাসীর। অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে স্বাস্থ্য খাতে উন্নয়ন, অর্থনীতিতে উন্নয়ন, শিক্ষা খাতে উন্নয়ন সবকিছুই বাধাগ্রস্ত কোন এক কালো শক্তির কারণে। একটা সময় নোয়াখালীর যে দুটির মধ্যে তথা দুই জাতির মধ্যে তথা হিন্দু মুসলিমের মধ্যে যে পাটল ছিল তা এক সময় পুড়িয়ে যায় এবং গড়ে তোলে একটি শক্ত ভাতৃপ্রতিম সম্পর্ক। এই সম্পর্ক এত দূর গড়ায় যে একটা সময় যখন নোয়াখালী থেকে লক্ষ্মীপুর মহকুমাটি আলাদা হয়, তখন এই লক্ষ্মীপুরের নামকরণ করা হয় সনাতন ধর্মের একজন দেবী লক্ষ্মীর নামে। এই নোয়াখালী তথা বৃহত্তর নোয়াখালী অঞ্চল বাংলাকে অনেক কিছুই দিয়েছে, কিন্তু দুঃখের বিষয়
1947 থেকে আজ পর্যন্ত এই নোয়াখালী অঞ্চলকে করা হয়েছে অবহেলিত। পিছনে যদিও একটি কারণকে দায়ী করা যায়, সেটি হচ্ছে যে পুরান নোয়াখালী যে সদর দপ্তর বা শহর, সেটি কিন্তু নদীগর্ভে বিলীন, তথা এই নোয়াখালী অঞ্চলটি নদীর ভাঙাগোড়ার মধ্যে দিয়ে গড়ে উঠেছে। পুরান নোয়াখালী অঞ্চলটি 1951 সালে বিলীন হয়ে যায় নদীগর্ভে, যার পরিপ্রেক্ষিতে মাইজদিকে করা হয় এর শহর। এই নোয়াখালী জেলা তথা বৃহত্তর নোয়াখালী বাংলাদেশকে অনেক কিছুই দিয়ে যাচ্ছে বা দিয়ে গেছে, অতীতেও ছিল, এখনো আছে। হাজার হাজার নোয়াখালী বাসী বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা বাংলাদেশকে সমৃদ্ধকরণে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে। এই নোয়াখালীর সন্তানেরা আজকে বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স প্রদান করে। তারা নোয়াখালীকে নিয়ে গেছে সর্বোচ্চ ধনী জেলা। কিন্তু দুঃখের বিষয়, এই নোয়াখালীতে দরিদ্র মুক্ত ধনী জেলার শিরোপাটা পাওয়ার পরও এই নোয়াখালীর অবকাঠামোগত উন্নয়ন, রেল খাতে উন্নয়ন, সড়ক খাতে উন্নয়ন স্তমিত। তাই তো নোয়াখালীবাসী আজকে সজোরে এবং সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাচ্ছে নোয়াখালী বিভাগ চাই। দাবি মোদের একটাই, নোয়াখালীর কৃতি সন্তান যারা আছে বাংলাদেশের আনাচে কানাচে, রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে, সংস্কারে সবাই সম্মিলিতভাবে জোর গলায় একটি দাবি তুলে নোয়াখালী বিভাগ চাই। আমরা চাইলে পারবো। আমাদের ভাইরা বোনেরা যেখানেই আছেন, আপনারা চেষ্টা করুন আমাদের নোয়াখালীকে বিভাগ করার জন্য। নোয়াখালী বিভাগ চাই, দাবি মোদের একটাই।